প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসগুলোতে আমি টেন্সের প্রকারভেদগুলো যে ছিল তার বিভিন্ন এক্সারসাইজ ছিল, সবগুলো এক্সারসাইজ করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তুমি উত্তরগুলো মিলিয়ে নিয়েছিল এবং টেন্সের যে স্ট্রাকচারগুলো ছিল প্রতিটা টেন্সের, প্রেজেন্ট টেন্সের, পাস্ট টেন্সের, ফিউচার টেন্সের, সেগুলো তোমরা আয়ত্ত করে ফেলেছো। কারণ আমরা এখন যেটা বলবো, তোমাদের আগেই বলেছিলাম আমি, রাইট ফর্ম অফ ভার্বস, এগুলোতে ওইগুলোর ব্যবহার সবই লাগবে। রাইট অফ আমরা কনজুগেশন অফ ভার্ব পড়েছিলাম, সেইখানে আমরা দেখেছি ভার্বের তিনটি ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল। এই ভার্বগুলো আমরা এখন সঠিকভাবে ব্যবহার করব। তখন রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের কোন গ্রুপটি আমরা ব্যবহার করব, এগুলো সবই নিয়ে অনেক নিয়মকানুন রয়েছে, আমরা অনেকগুলো রোল রয়েছে এখানে। আমরা পর্যায়ক্রমে সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব। আমি আস্তে আস্তে কয়েকটি পার্টে এই বিষয়গুলো পড়ানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে এগুলো শিখবে। এগুলো শুধু আমাদের ষষ্ঠ শ্রেণীতে না, বরঞ্চ যতই পড়াশোনা করো তুমি, ইংরেজি পড়তে গেলে এই বিষয়গুলো তোমাকে পড়তেই হবে। আরও বৃহৎ আকার, আরও এক্সেপশনাল রুল, অনেক রুল দেখবে। তখন এখানে আমরা আমাদের যে বই রয়েছে, আমাদের সিলেবাসে যে নির্ধারিত অ্যাডভান্স লার্নার্স গ্রামার বইটি, এখান থেকে আমি উদাহরণগুলো চেষ্টা করব এবং এখান থেকেই বলবো। তাহলে ফার্স্ট রুল, প্রথমে 1 নম্বরটা বলা হয়েছে সংক্ষেপে লিখতেছি R1। আমি বলবো, তোমাদের বইয়ে হুবহু লেখা আছে, আমি শুধু আলোচনা করবো বোঝানোর জন্য, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যোগ করতে হয়। এবং কোনটার সাথে এস হবে, কোনটার সাথে ইএস হবে, এগুলো আমরা আগেই জেনেছি নাম্বার চেঞ্জের সময়। সাধারণ সেগুলো আমরা দেখে নিব। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। আর অন্য সবগুলো অপরিবর্তিত থাকে, শুধু থার্ড পারসনের ক্ষেত্রে এইরকম। যেমন এক্সাম্পল দিব আমি, the boy play football। এই ভার্ব কোনটা? প্লে। অনেক সময় দেখবে এই সেন্টেন্সের ভিতরে ব্র্যাকেট দিয়ে আসে, অথবা অনেক সময় বাইরে ভার্বটি দেওয়া থাকবে। তাহলে আমি বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দা বয় একটা বালককে নির্দিষ্ট করে বলা হয়েছে, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। তোমরা এই লাইনে তো লিখবে না, আমি প্রথমটা লিখে দিচ্ছি। পরীক্ষায় আসলে এরকম প্রথম সেন্টেন্স তোলার দরকার নেই, প্রশ্ন থেকে শুধু সরাসরি উত্তরটা লিখবে, দা বয়। তাহলে ভার্বের সাথে কি হবে? এস যোগ করো, প্লেস, এফ ডবল ও টি বি এ ডবল, দা বয় প্লেস ফুটবল। তারপর দিতে পারি হেনা গো টু স্কুল। এখানে কি হবে? আমি আর পুরা ইয়ার লিখবো না, হেনা গো টু স্কুল। এটা কি সাবজেক্ট? হেনা একজন, তাহলে এবং থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার একজন, তার জন্য গো এর সাথে কি হবে? গোস টু স্কুল। সাধারণত ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই এর পরিবর্তে আইএস বসাইতে হয়, অন্য ক্ষেত্রে আমরা দেখব। তারপরে যে সকল ভার্বের শেষে এস, এস এইচ, সি এইচ, তারপর আবার এক্স এবং ও থাকে, শুধু তাদের সাথে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। তারপর আমরা আরেকটা দেখব, যেমন এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে দেখলাম, আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। এখানে তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা কি? অপরিবর্তিত থাকবে, আই লাভ মাই কান্ট্রি, এটাই হবে, এর কোনো পরিবর্তন হবে না।
আই লাভ মাই কান্ট্রি। এটা হলো 1 নম্বর রুল। এখন আমরা 2 নম্বর রুল দেখব। 2 নম্বর রুলে কি বলছে, অভ্যাসগত সত্য যেমন হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা চিরন্তন সত্যর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি তাহলে অভ্যাসগত সত্য, যেমন আমি প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠি, আমি প্রতিদিন দাঁত ব্রাশ করি, প্রতিদিন 10টায় ঘুমাতে যাই, আমি রেগুলার স্কুলে যাই। তারপরে চিরন্তন সত্য কেমন, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এগুলো হচ্ছে চিরন্তন সত্য। এইসব ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি লিখতে পারি, এক্সাম্পল, ইউনিভার্সাল ট্রুথ, যেটা চিরন্তন সত্য, চিরন্তন সত্য, আর একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটা কি অভ্যাসগত সত্য। অভ্যাস করতে করতে সেটা রেগুলার প্র্যাকটিস হয়ে গেছে। তাহলে এইসব ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন প্রথমটা দেই, চিরন্তন সত্য, দ্য আর্থ, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে ধরো মুভ রাউন্ড দ্য সান, সরি, দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে বলা হয়েছে। এইসব ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে কি হবে, দ্য আর্থ moves round the sun, the earth moves round the sun, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দিতে পারি, he Helen gets up from bed at 5 a.m. এটা কি অভ্যাসগত সত্য। এরপরে হি ব্রাশেস হার টিথ, হি ব্রাশেস হিজ টিথ এভরি ডে, এভরি ডে। এগুলো হচ্ছে কি অভ্যাসগত সত্য। এসব ক্ষেত্রে কি ব্যবহার করবো আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর নাম্বার 3, কোনো সময়ের উল্লেখ নেই সেন্টেন্সে। যদি কোনো সময়ের উল্লেখ থাকে না এরকম সেন্টেন্সে যদি জেনারেলি, অফেন, ডেইলি, সামটাইমস, অকেশনালি, ইউজুয়ালি ইত্যাদি ধরনের শব্দ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তাহলে কি, জেনারেলি, অফেন, ডেইলি, নর্মালি, ইউজুয়ালি, অকেশনালি, সামটাইমস, জেনারেলি, এইগুলো থাকলে কি ব্যবহার করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। করিম always do his homework, এই যেখানে অলওয়েজ রয়েছে, কোনো এমনিতে কোনো সময়ের উল্লেখ নাই, তাহলে অলওয়েজ রয়েছে, এই অলওয়েজ থাকলে কি ব্যবহার করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে করিম আছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, করিমটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ডু না হয়ে কি হবে, ডাজ হিজ হোমওয়ার্ক।
তারপরে হি টু স্কুল রেগুলারলি। এই যে এখানে কি স্যার রেগুলারলি শব্দটা রয়েছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে কি করতে হবে? ইএস যোগ করতে হয়। তাহলে এটা হলো নাম্বার 3। নাম্বার 4, এটা কি কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো অক্সিলারি ভার্ব। হ্যাভ ভার্ব বলা হয় হ্যাভ, হ্যাজ, হ্যাড কে বলা হয় হ্যাভ ভার্ব। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এই সব ক্ষেত্রে যদি আমরা নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব নেই, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট indefinite first indefinite প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে আমরা ডু বা ডাজ ব্যবহার করব, আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ডিড ব্যবহার করব। এই নেগেটিভ করার সময়ও ইন্টারোগেটিভ করার সময় আমরা ডু বা ডাজ প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এবং পাস্ট ইনডিফিনিটে ডিড ব্যবহার করব। তাহলে আই নট লাইক এ লায়ার, তাহলে কি হতে পারে? এখানে লাইক রয়েছে, সরি এটা ভিতরে হবে, এই নট লাইক লেখা আছে, তাহলে কি হবে? আই এর সাথে কি হতে পারে? ফার্স্ট পারসন বলতে আই ডু নট লাইক এ লায়ার। তারপরে আমি একটা দিলাম হি ওয়ার্কস হার্ড। হি ওয়ার্কস হার্ড, এটা আমরা নেগেটিভ করব, মানে নাবোধক। এখন এটা হচ্ছে হাবোধক, এটা হচ্ছে নাবোধক, নেগেটিভ। সে কঠোর পরিশ্রমের কাজ করে, সে কঠোর পরিশ্রমের কাজ করে না। তাহলে কি হবে? বলছি প্রেজেন্ট ওয়ার্কস রয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হবে হি ডাজ নট, আর সঙ্গে কন্ট্রাকশন ফর্ম হি ডাজন্ট ওয়ার্ক। যখন আমরা ডু বা ডাজ ব্যবহার করব তখন ভার্বের সাথে এস বা ইএস কিছুই থাকবে না, ওগুলো উঠে যাবে। হি ডাজন্ট ওয়ার্ক হার্ড। তারপরে এটাকে এভাবে নেগেটিভ করা যায়। তারপর আমরা দিতে পারি দে নট ইট রাইস। তাহলে কি হতে পারে? নট ইট রাইস, তাহলে দে এর সাথে কি? দে ডু নট ইট রাইস। এভাবে আমরা নেগেটিভ করব। যোগ 5, এই অক্সিলারি ভার্ববিহীন বাক্যকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ডু বা ডাজ সামনে বসবে এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড সামনে বসবে। ওই usually play cricket। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে কি করতে হবে? এটা আমরা ইউজুয়ালি দেখেছি, পেরেছি, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
এবং এখানে ওই রয়েছে ভার্বের বি1 মানে প্রেজেন্ট ফর্ম রয়েছে, এটা সহজে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি করতে হবে, ওই যেহেতু রয়েছে তাহলে কি করবে, ডু ব্যবহার করবে, ডু ওই ইউজুয়ালি প্লে ক্রিকেট, CRICK ইটি, তখন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, আমরা ইন্টারোগেটিভ করতেছি। দ্য ম্যান কিল দ্য স্নেক, দ্য ম্যান কিল দ্য স্নেক। তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হবে, তাহলে ডাজ দ্য ম্যান কিল দ্য স্নেক, লোকটি সাপটি কি মেরেছে। এভাবে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। এরপর দেখবো আমরা নাম্বার 6। এখন এই সেন্টেন্সটি যদি ডব্লিউএইচ দিয়ে শুরু হয়, মানে হু, হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, হুইচ, এগুলো দিয়ে শুরু হয়, তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হয়। টেন্স ও পার্সন অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো। যেমন হোয়াট ইউ ডু টুমরো, হোয়াট ইউ ডু টুমরো, আগামীকাল তুমি কি করবে। তাহলে কি হবে, এটা দেখতেছে আগামীকাল, ভবিষ্যতের কথা, তাহলে কি ব্যবহার করতে হবে, হোয়াট উইল ইউ ডু, তার অক্সিলারি ভার্ব কি ব্যবহার করলাম, ভবিষ্যৎ হবে, উইল ব্যবহার করেছি। তারপরে হোয়ার হি লিভ নাও, সে এখন কোথায় বাস করে, নাওটা কি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট হবে, তাহলে কি দেব আমরা, হোয়ার ইজ হি লিভিং নাও। এইভাবে আমরা ডব্লিউএইচ দিয়ে যেগুলো শুরু হবে সেগুলো টেন্স ও পার্সন অনুযায়ী আমরা বুঝে বুঝে তারপর এগুলা ভার্বগুলা সঠিক করব। বর্তমানে চলতেছে এমন কোনো যদি কাজ বোঝাইছে, চলতেছে, আমি পড়তেছি, আমি খেলতেছি, আমি টিভি দেখতেছি, এইসব যদি বর্তমানে কোনো কাজ চলতেছে এরকম বোঝায়, তাহলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাছাড়া বাক্য যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট ইত্যাদি থাকে, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। যেমন হি সিং এ সং নাও, এটা কি হতে পারে, তাহলে হি ইজ, নাও রয়েছে, হি ইজ সিঙ্গিং এ সং, হি ইজ সিঙ্গিং এ সং নাও। আরটা লিখতে পারি আমরা, who talk at this moment, at this moment রয়েছে আমরা বলেছি, তাহলে কি হবে, who is talking, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে am, is এবং are। who is talking at this moment। কতগুলো ভার্ব রয়েছে, সাধারণত এগুলো কন্টিনিউয়াস হয়ে থাকে না, যেমন see, smell, appear, consider, notice,
তারপরে ডিজায়ার, পারপোজ, ট্রাস্ট, এটসেট্রা মানে ইত্যাদি। এই কতগুলো ভার্ব রয়েছে, আরো রয়েছে, সাধারণত এগুলা কন্টিনিউয়াস হয় না, মানে এগুলোর সাথে আইএনজি হয় না, যেমন সিইং, স্মেলিং, এগুলো সাধারণত হয় না। তখন আমরা 7টা রুল দেখলাম। আমরা প্রথমে দেখেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়, এবং অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য বোঝালে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। তারপর আমরা দেখেছি কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কিভাবে তাকে নেগেটিভ করতে হয়, আবার ইন্টারোগেটিভ করতে হয়, এবং বাক্যে যদি নাও, অ্যাট দিস মুভমেন্ট, তারপরে কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট এই শব্দগুলো থেকে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো কাজ চলতেছে বোঝালে। এইসব ক্ষেত্রে এই কয়েকটা 7টা রুল দেখলাম। আমরা এই 7টা রুলই আত্মস্থ করবো। আমাদের যে বইতে এক্সারসাইজ রয়েছে এই রুলগুলোর মধ্যে যে সেন্টেন্সগুলো পরে ওগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব। পরে অবশ্য আমি সব ক্লাসের শেষে যখন পড়ানো হবে রুল সবগুলো, তখন আমি প্রত্যেকগুলো সমাধান করে দেবো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।